brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। নমস্কার, গুড আফটারনুন। শুরু করছি তিনটের নিউজ কর্নার। আমি অনির্বাণ, আমার সঙ্গে রুমেলা। রুমেলা, বাংলাকে নিয়ে রীতিমতো দড়ি টানাটানি। বাংলা কত সিট পাবে? আমার দিকে হেলবে বাংলা, না তোমার দিকে হেলবে বাংলা? কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপি আর তৃণমূল কংগ্রেস, কেন্দ্রীয় নেতৃত্ব নরেন্দ্র মোদী, অমিত শাহ, তারা সর্বভারতীয় চ্যানেলকে সাক্ষাৎকার দিচ্ছেন আর বলছেন বাংলার কথা। মানে বাংলা কি এতটা ইম্পর্টেন্ট হয়ে গেল? কেন ইম্পর্টেন্ট হলো? এবং পাখির চোখ কি সত্যি এবারে বাংলা? তো বাংলায় কত আসনে জিতছে কোন দল, ভোটের আগে, শেষ দফার আগে এখন কিন্তু সেটাই জল্পনার কেন্দ্রবিন্দু এবং কেন্দ্রীয় রাজনীতির চাবিকাঠি। সত্যি কি ভোটে অমিত শাহরা এ রাজ্যে যে বাড়তি নজর দিচ্ছেন তা কিন্তু প্রথম দফা থেকে স্পষ্ট হয়ে গিয়েছিল। শেষ দফার আগে বাংলায় শেষ প্রচার সভা থেকে কোনো রাগ ঢাক না করেই সেই বার্তাটা দিয়ে গেলেন নরেন্দ্র মোদী। সাফ বললেন, বাংলা থেকে যত বেশি আসনে সম্ভব বিজেপিকে জেতান। রুমেলা, আমরা এটা একটুখানি আমাদের বাংলাকে একটুখানি আমাদের আলোচনা করতেই হবে, কিন্তু তার আগে নরেন্দ্র মোদী এবং অন্যান্য নেতারা কি বলেছে একটু শুনিনি, তুমি আমাদের শোনো। একেবারে মথুরাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেষ দফার আগে যে শেষ সভা করলেন সেখানে দাঁড়িয়ে ঠিক কি বলেছেন আর কেন প্রধানমন্ত্রী সহ গোটা বিজেপি নেতৃত্ব বাংলাকে টার্গেট করছে তা নিয়ে অধীর রঞ্জন চৌধুরীর কি বক্তব্য শুনবো একবার। मुझे बंगाल से ज्यादा आप कमल जिताकर भेजेंगे, इसका आशीर्वाद चाहिए। मुझे ज्यादा से ज्यादा बीजेपी के एमपी चुन करके आप भेजें, इसके लिए मैं आपका आशीर्वाद मांगने आया हूं। হঠাৎ বাংলাতে বেশি সংখ্যা আসন কেন? তার মানে ভারতবর্ষের অন্য জায়গায় মোদির হাল বেহাল হচ্ছে। কারণ বিজেপি পার্টির সব থেকে বড় শক্তিশালী যে রাজ্য তার নাম উত্তরপ্রদেশ, সেখানে বিজেপি পার্টির আসন সংখ্যা কমে যাচ্ছে। মোদির নিজের রাজ্য গুজরাট, সেখানে মোদির আসন সংখ্যা কমে যাচ্ছে। ভোটের ফল মিলিয়ে নেবেন আপনার আমার কথা। অধীর রঞ্জন চৌধুরী তো নিজের মতো করে ব্যাখ্যা করলেন, কিন্তু এই মথুরাপুরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী যে বাংলার দিকে টার্গেট করেছেন তা তো নয়। পাখির চোখ যে বাংলা, এটা অনেক আগে থেকেই স্পষ্ট হচ্ছিল। সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকার এক্সক্লুসিভ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শুনবো। इस बार पूरे हिंदुस्तान में द बेस्ट परफॉर्मिंग स्टेट कोई होगा तो पश्चिम बंगाल होने वाला है। भारतीय जनता पार्टी को सर्वाधिक सफलता पश्चिम बंगाल में मिल रही है और पश्चिम बंगाल का चुनाव एक तरफा है, जनता जनार्दन उसको लीड कर रही है और उसके कारण सरकार में बैठे हुए लोग, टीएमसी के लोग बौखलाए हुए हैं। রুমেলা, তোমার কি আইডিয়া আমি জানি না, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে বাংলার আন্দাজ কেউ পাচ্ছেন না। তৃণমূল বলছে আমি পাবো, অভিষেক ব্যানার্জি বলেছেন 23+, নরেন্দ্র মোদী বলছেন, অমিত শাহ বলছেন 30+। বাংলা, তোমার কি মনে হয় যে বাংলা কেন হঠাৎ আজকে রাজনৈতিক চর্চা, ভারতবর্ষের রাজনৈতিক চর্চার কেন্দ্রবিন্দু হয়ে গেল? দেখো, তৃণমূলের তরফ থেকে যদি বলতে হয় তাহলে বাংলাই তাদের জমি শক্ত করেছে। জাতীয় স্তরে তৃণমূলকে নিয়ে গিয়েছে তো এই বাংলা থেকেই তো তার সূচনা। সে কারণে তৃণমূলের মনে হতেই পারে, কিন্তু বিজেপিটাকেও ইন্টারেস্ট। দেখো, দুটো তিনটে ফ্যাক্টর হতে পারে। ফার্স্ট ফ্যাক্টর, বাংলাতে দুজনেই ভালো করলো, মানে হাইপোথেটিক্যাল, একদম সত্যি কথা নয়, এটা ভেবে নেওয়া। দুজনে পেল 20 আর জোট পেল 2, 20টা সিট একে অপরে পেল। আরেকটা পসিবিলিটি বিজেপি যেটা বলছে 25+ সিট বিজেপি, আরেকটা পসিবিলিটি তৃণমূল পেল 25+ সিট। তো এই 20 বা 25 সিট কেউ না কেউ পাচ্ছে। এই 20 বা 25 সিট কিন্তু আজকে সরকার গড়ার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। এটা আমরা অন্য রাজ্যের ক্ষেত্রে বলছি, অন্য রাজ্যের ক্ষেত্রে বড় জোর 4-5টা বিজেপি লস হবে বা 4-5টা গেইন হবে, কিন্তু এইখানটার গেইন বা এখানে একদম ঠোক ব্লক 20-25 এবং আমরা যদি ধরে নিই যে ইন্ডিয়া জোট ভালো করবে, বিজেপি অপেক্ষাকৃত খারাপ, যদি ধরে নিই তাহলে কিন্তু 20-25টা সিট বাংলা থেকে কিন্তু দে উইল বি দ্য ডিসাইডিং ফ্যাক্টর ইন ফর্মিং দ্য গভর্নমেন্ট। সুতরাং বাংলাকে নিয়ে দড়ি টানাটানি কিন্তু চলছে। আমরা একটা বাইট শুনে নিই। অভিষেক ব্যানার্জি তিনিও কিন্তু বলছেন যে
বাংলাতে শাসনের কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন অল্প করে শুনবো। শতভায় ভোট হয়ে গেছে। আমি বলেছিলাম 2019-এ তৃণমূলের যা সংখ্যা ছিল, আসন সংখ্যা ছিল, একটা হলেও বাড়বে, মানে 22 ছিল। খুব খারাপ হলে পৃথিবীর রসাতলে গেলে 23 হবে, তার মানে তো তাই। এখনো পর্যন্ত 9টা আসনে ভোটদান বাকি আছে, সপ্তম দফায় ভোট হয়নি। 33টা আসনে ভোট হয়েছে, 33টার মধ্যে তৃণমূল 23 পার করে দিয়েছে। ইতিমধ্যে 33 আসনে ভোট হয়ে গিয়েছে, তার মধ্যেই তৃণমূল 23 পার করে গিয়েছে, তাহলে আর এক দফা বাকি রয়েছে, মানে 30 প্লাস এক্সপেক্ট করছেন অভিষেক ব্যানার্জি। তো এটা চলবে জানো তো রুমেলা, 4 জুন অবধি কিন্তু এটা চলবে। কিন্তু অবশ্যই কালকে প্রচার শেষ হয়ে যাচ্ছে, এরকম পাবলিক মিটিং হয়তো শুনবে না, টুইটে বা টেলিভিশন ইন্টারভিউতে হয়তো শুনতে পারি। যাই হোক, আজকে তুমি আমাদের জন্য কি কি সেরা খবর বেছেছো সেটাকে শুনি। হ্যাঁ, বাংলা পাখির চোখ এবং এই বাংলাকে কেন্দ্র করে আরো অনেক খবর তো রয়েছে। 5-5টা খবর আমাদের দর্শকদের জন্যই রাখবো। এবার কি খবর রয়েছে? বাংলায় ভোটের ভালো ফল নিয়ে কনফিডেন্ট আগেই বলে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই খবরের পাশাপাশি যে খবর আপনাদেরকে দেব, দেখুন এই বঙ্গে ভোটের ঝড় উঠে গিয়েছে, আর ঘূর্ণিঝড়ের পর কি বড় দুর্যোগ অপেক্ষা করছে। ভারতের রাজনীতিতে দুর্নীতি বিরোধী ভূমিকম্পের আভাস খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ভোটের পর ফল প্রকাশের পরই শুরু হবে রাজনৈতিক ভূমিকম্প। 6 মাস ধরে চলবে আফটার শক, বাংলার মাটি থেকে হুঙ্কার দিয়েছেন নরেন্দ্র মোদী। তার পাশাপাশি ইভিএম বিতর্কের ঝড় তা আরও তীব্র, আর সেই ইভিএম বিতর্কের ঝড়ের মাঝে এবার আরও বড় কথা বলে দিলেন সুকান্ত মজুমদার। সরকারি প্রকল্পের আড়ালে মহিলাদের ফোন নাম্বার নেওয়ার অভিযোগ, দুয়ারে সরকার ক্যাম্প থেকে মহিলাদের ফোন নাম্বার নিয়ে তথ্য হাতানোর অভিযোগ। TV9 বাংলায় এমনই মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার। পাশাপাশি নজর রাখতেই হচ্ছে উত্তরবঙ্গের দিকে। বর্ষা আসার আগেই প্লাবনের আশঙ্কা তিস্তা পারে। রেমালের রোষ, সিকিমের বৃষ্টিতে পুষছে তিস্তা। ব্যারেজ থেকে জল ছাড়ার হার বাড়তেই উদ্বেগ জলপাইগুড়িতে। পাশাপাশি যে খবর রয়েছে, ভোটের শেষ ল্যাপেও সংঘাত ও বিতর্কের কেন্দ্রে ইভিএম এ কারচুপির আশঙ্কায় একে অন্যকে নিশানা বিজেপি তৃণমূলের। ইভিএম হ্যাকের আশঙ্কায় বিতর্কে ঘি বিজেপি রাজ্য সভাপতি। ভারতে বিশেষজ্ঞকে দিয়ে ইভিএম কারচুপির আশঙ্কা সুকান্ত। আরও একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, কেন বারবার তীব্র ঘূর্ণিঝড় আছড়ে পড়ছে বঙ্গোপসাগর উপকূলে। 8 বছরে 38টি সাইক্লোন, 28টিতেই তীব্র বা অতি তীব্র প্রভাব। ঝড়ের তীব্রতা বাড়ার পেছনে বিশ্ব উষ্ণায়নকেই দায়ী করছেন বিশেষজ্ঞদের একাংশ। কিন্তু বলুন তো, আমি, আপনি, আমরা কি কেউ দায়ী নই? এই উত্তর খোঁজার চেষ্টা করি 5-5টা খবরের মধ্যে। কোন খবরগুলোর বিশ্লেষণ প্রয়োজন বলে মনে হয় অনির্বাণ? বিশ্লেষণ না রুমেলা, তুমি যে একটা খবর বললে এক্ষুনি, সেটা হচ্ছে আমার কাছে খুব ডিস্টার্বিং। উত্তরবঙ্গে তিস্তা পুষছে। তোমরা জানি, আমরা সকলেই জানি যে এখন গরমের ছুটি ঝাঁকে ঝাঁকে বাঙালি ট্যুরিস্ট কিন্তু এখন উত্তরবঙ্গে, এবং তিস্তা হচ্ছে মেন নদী। এবং আমার মনে হয় এই তিস্তার উপরে নজর আমাদের রাখতে হবে, কেননা একটা ডেঞ্জারাস লেভেলে আমরা যেটা শুনলাম তিস্তা বইছে। এবং আমরা কি একটুখানি আমরা কানেক্ট করার চেষ্টা করি বরং তিস্তা পারের ধারা বিবরণী তিনি আমাদেরকে আরো ডিটেইলে দিতে পারবেন। আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরী রয়েছেন। প্রসেনজিৎ, তিস্তা পারের বৃত্তান্ত এক্ষেত্রে খুব মর্মান্তিক, আমরা প্রত্যেকবারই দেখি। তুমি এখনো পর্যন্ত প্রি বর্ষা ছবিটা বা আমরা যদি পোস্ট রেমাল ছবিটা জানতে চাই, কি দেখতে পাচ্ছ? এবং এখনও দেখো, এই সিকিমে যে বিপর্যয় হয়েছিল তাতে তিস্তার যে ভয়ঙ্কর দৃশ্যটা আমরা দেখেছিলাম তা এখনও টাটকা। এক্ষেত্রে যেটা মূল সমস্যা, দুটো সমস্যা। একদিকে যেমন রেমালের প্রভাব, অন্যদিকে আসামে নিম্নচাপ, যার জেরে এই বিস্তীর্ণ এলাকাটাতে কিন্তু প্রবল বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির পর এই জল হু হু করে নামছে। একদিকে যখন যে কথাটা অনির্বাণদা বলছিল যে এই মুহূর্তে পাহাড়ের রেকর্ড সংখ্যায় পর্যটক আছেন, তার একটা বড় অংশ আছেন সিকিমে, এবং শুধু গ্যাংটক নয়, প্রত্যন্ত বিভিন্ন এলাকায় অফবিট যে ডেস্টিনেশনগুলো, সেই ডেস্টিনেশনগুলোতেও ঠিক করছে ট্যুরিস্ট। সেখানে প্রবল বৃষ্টি শুরু হয়েছে, ফলে রাস্তাঘাটে ধস নামতে পারে, এইটা একটা আশঙ্কার জায়গা। আর যেহেতু তিস্তার জল ফুসছে, নতুন করে কোনো ব্রিজ বা যে রাস্তাঘাটগুলো রয়েছে তিস্তার বেড বরাবর, সেই এলাকাগুলো কোলাপস করতে পারে বলে। প্রসেনজিৎ, তোমাকে থামাচ্ছি একটু, খুব সংক্ষেপে তুমি আমাদের বলো, এই যে ধরো কোনো বিপর্যয় ঘটলো, আমাদের সরকার বা স্থানীয় প্রশাসনের তরফ থেকে কি যথেষ্ট ব্যবস্থা আছে যে ট্যুরিস্টদের নিরাপদে পাহাড় থেকে বা ডুয়ার্স থেকে আমাদের কোনো সেফ জায়গায় নিয়ে যাওয়ার, তারা কতটা তৈরি? দেখো, সিকিমে যে পর্যটকরা এই মুহূর্তে আছেন সেখানে গিয়ে এই রাজ্যের সরকারের কাজ করার সম্ভাবনা বা জায়গাটা খুব কম, কিন্তু সিকিম সরকার নজর রাখছে।
পর্যটন সংস্থাগুলো যারা অর্গানাইজড ওয়েতে পর্যটকদের পাঠাচ্ছেন, যে তালিকা তাদের কাছে আছে এই মুহূর্তে কত পর্যটক আছেন, সেই তালিকা সিকিম সরকারের কাছে দেওয়া হয়েছে এবং প্রতিনিয়ত নিজেদের যে কমিউনিটিগুলো রয়েছে যারা এই পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত, যারা প্রত্যন্ত এলাকার যে হোটেল মালিক রয়েছেন, যে হোমস্টে মালিক আছেন, তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন সেই এলাকায় কত বৃষ্টি হয়েছে, রাস্তাগুলো খোলা আছে কিনা, এবং এই তথ্য আদান প্রদান করা এবং সংগৃহীত তথ্য সরকারের কাছে পৌঁছে দেওয়া। ধন্যবাদ প্রসেনজিৎ, তোমার কাছ থেকে আমরা আরো ইনপুট ভবিষ্যতে নেব। রুমিলা, তুমি আরেকটা খবর বললে যেটা এটা হয়তো আজকের খবর না, কিন্তু লাস্ট 2-3 দিন ধরে, লাস্ট এক সপ্তাহ ধরে আমাদের ভুগিয়েছে, ভাবিয়েছে রেমাল সে অর্থে কিন্তু সেই ঝাপটাটা মারেনি। কিন্তু আমরা তো এখন আইলার এক্সপিরিয়েন্স, আমফানের এক্সপিরিয়েন্সে বলিয়ান, তো আমাদের একটা ধারণা হয়ে গেছে ঠিক আছে আমরা সব বুঝে নেব, কিন্তু না, অবস্থাটা যেদিকে যাচ্ছে রুমেলা, বে অফ বেঙ্গল এখন একটা সাইক্লোনের একটা হট বেড হয়ে গেছে এবং গত কয়েক দশকে সাইক্লোন বেড়ে যাচ্ছে। আমরা কথা বলবো আমাদের ওয়েদারম্যান কমলেশ এই নিয়ে রিসার্চ করছে, রীতিমতো রিসার্চ করে। কমলেশ, কেন বে অফ বেঙ্গলে এত সাইক্লোনের পরিসংখ্যান দেখলেই বোঝা, এত সাইক্লোন কেন বেড়ে গেল, কারণ কি? অনির্বাণদা, আমরা তাপপ্রবাহ নিয়ে অনেক কথা বলি, হিটওয়েভ যখন কলকাতায় 43 ডিগ্রি হলো, অনেক কথা হলো হিটওয়েভ নিয়ে। এখন রাজস্থান হরিয়ানাতে 50 ডিগ্রির ওপর গরম, কিন্তু যে তাপপ্রবাহ নিয়ে বিশেষ কথা হয় না সেটা সমুদ্রের তাপপ্রবাহ, মেরিন হিটওয়েভ। একটা সাইক্লোন তৈরির জন্য অনেকগুলো শর্ত পূরণ হতে হয়, তার মধ্যে একটা হচ্ছে সমুদ্রের জলতলের তাপমাত্রা সাধারণত 26.5 ডিগ্রি, এই তাপমাত্রা থাকলে সাইক্লোনটা তৈরি হতে পারে। সেই তাপমাত্রাটা বঙ্গোপসাগরে ধরা যাক রেমাল সৃষ্টির আগে দেখা গেছে 30 থেকে 32 ডিগ্রিতে ঘোরাফেরা করছে। গোটা পৃথিবীতে যত সমুদ্র রয়েছে বঙ্গোপসাগর অন্যতম উত্তপ্ত সমুদ্র। এবার তার মানে কমলেশ, তুমি কি বলতে চাইছো বঙ্গোপসাগরের একটা আলাদা চারিত্রিক বৈশিষ্ট্য আছে এবং তার জন্য বঙ্গোপসাগরে এই সামনের বছর, তার পরের বছর এবং সামনে আমরা প্রচুর আরো সাইক্লোন দেখবো, যেটা আমরা হয়তো আমাদের ছোটবেলায় দেখিনি? একেবারে এই আশঙ্কাটাই তৈরি হচ্ছে। বঙ্গোপসাগর আরব সাগর মিলিয়ে আমরা একটু তথ্য ঘাটছিলাম, গত 6 বছরে 38টা সাইক্লোন তৈরি হয়েছে। এর মধ্যে এই গত 8 বছরে 38টা সাইক্লোন তৈরি হয়েছে, তার মধ্যে 28টাই তীব্র বা অতি তীব্র বা চরম তীব্র। ইভেন আমরা দেখেছি সুপার সাইক্লোন আমফান। প্রথমত হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় বাড়ছে এক, এবং 2 নম্বর হচ্ছে খুব তাড়াতাড়ি সেগুলো শক্তি বাড়াচ্ছে, অর্থাৎ সাইক্লোনের পূর্বাভাস করার আগেই। কিন্তু কমলেশ, খুব সংক্ষেপে জিজ্ঞেস করবো, আমরা 2009-এর 25শে মে খুব ভুল না করলে আমরা আয়লা দেখেছিলাম, আর তারপর আবার একটা ব্যাপক ঘূর্ণিঝড় দেখলাম, সেটা 2019-এ। মাঝখানে 10 বছর তো সেরকম তীব্র কিছু দেখছিলাম না, ফ্রিকোয়েন্সি এই কয়েক বছরে কেন বেড়েছে? যেটা আমরা দেখছিলাম না সেটা হচ্ছে বাংলার দিকে ঘূর্ণিঝড় খুব একটা আসছিল না। 2009 থেকে 2019 এই 10 বছর বাংলা প্রায় ফ্রি ছিল, শান্তিতে ছিল বলা যায়। কিন্তু 2009 থেকে পরপর আমরা দেখছি ফণী, তারপর বুলবুল, আমপান, ইয়াস, একের পর এক ঘূর্ণিঝড় বাংলার দিকে আসছে। আবহবিদরা এটা দেখছেন যে কেন এটা বারবার বাংলার দিকে টার্ন করছে। এমনিতে বাংলাদেশ, মায়ানমার, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশে অনেক বেশি ঘূর্ণিঝড় যায়, কিন্তু সামহাউ খারাপ। ধন্যবাদ কমলেশ, তোমার কাছে আমরা আবার পরবর্তীকালে যাব এইসব ওয়েদারের নিয়ে অ্যানালিসিস নিয়ে। রুমেলা, আমাদের অনুষ্ঠান শেষের পথে। আজকে তোমায় কনফেস করছি, আজকে কিন্তু চাটা খুব ভালো করেছে। অন্যদিন শুরুর দিকে, অন্য সময় শুরুর দিকে দিয়ে দেয় চাটা, এবং যখন অনুষ্ঠান শেষের পথে চাটা ঠান্ডা হয়ে যায়। আজকে গরম আছে, কিন্তু চায়ের যে চাহিদা সেটা কিন্তু খুব ডেঞ্জারাস লেভেলে। আজকে আমাদের দার্জিলিংয়ের চা, উত্তরবঙ্গ নিয়ে কথা বললাম, তারা কিন্তু খুব বিপদে। কেন? 1 কাপ চায়ে আমি তোমাকে চাই। চায়ের কাপে চুমুক দিতে দিতে মনের মানুষকে এরকমভাবে প্রেম তো অনেকেই নিবেদন করেন, কিন্তু জানেন কি, যে পেয়ালায় আপনি চুমুক দিচ্ছেন সেই চা শিল্প এখন ঘোর বিপদে। দার্জিলিং চায়ের খ্যাতি তো বিশ্বজোড়া, সকলে জানি, যার পুরোটাই কিন্তু বিদেশে রপ্তানি হয়ে যায়। দ্য এক্সকুইজিট কোয়ালিটি ঘরোয়া বাজারে যেটুকু আসে সেটা কিন্তু সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। কিন্তু কেন চলুন উত্তর খোঁজা যাক। দার্জিলিং চায়ের খ্যাতি বিশ্বজোড়া, তা কারণ অজানা নয়। যদিও এই চায়ের পুরোটাই বিদেশে রপ্তানি হয়, ঘরোয়া বাজারে যা আসে তা আমার আপনার ধরা ছোঁয়ার বাইরে। সারা দুনিয়ায় দার্জিলিংয়ের ফার্স্ট ক্লাস টি এর কদরই সবচেয়ে বেশি, যার সবটাই বাইরে চলে যায়।
কিন্তু তারপর সেকেন্ড ফ্লাশ, থার্ড ফ্লাশ সেগুলো তো ঘরোয়া বাজারেই বিক্রি করতে হবে, কিন্তু সেখানেও রয়েছে নানান বাধা। নেপালের চা বেআইনিভাবে ভারতে ঢুকছে, সেই চাই দার্জিলিং টি নামে দেদার বিকোচ্ছে। ঘরোয়া বাজারে থাবা বসাচ্ছে শ্রীলঙ্কার চা। লম্বা লকডাউন শ্রমিক সমস্যা পরিস্থিতি আরো কঠিন করেছে। সঙ্গে রয়েছে পুরনো সব বাগানগুলোয় পরিকাঠামোর অভাব। ঘরে বাইরে ভারতীয় চা শিল্পের হাল ফেরাতে এবার তাই নতুন করে উদ্যোগ নিয়েছে কেন্দ্র। প্রথম লক্ষ্য ইরানের বাজার ফেরত পাওয়া। দীর্ঘ সময় ধরে ইরান ছিল ভারতীয় চায়ের সবচেয়ে বড় ক্রেতা। 2019 সালে ইরানের বাজারে যা চা মিলত তার 25% ছিল ভারতীয় চা। এখন তা কমে দাঁড়িয়েছে 2.5% কাছাকাছি। পরিস্থিতি যা, তাতে বিদেশে চা রপ্তানি বাড়াতে না পারলে আমাদের দার্জিলিং এর ঘোর বিপদ। কারণ পাহাড়ের বাগানগুলোয় সমস্যার যেন শেষ নেই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor, Ultratech Cement.